আচ্ছা দেখ, আমরা আগের ক্লাসে আর্কিমিডিস প্রিন্সিপাল পর্যন্ত বলেছিলাম, আর্কিমিডিস প্রিন্সিপালের অ্যাপ্লিকেশন একটা বলছিলাম। তো আজকে ফ্লুইডের একটা প্রপার্টি ডিসকাস করব, যেটাকে ফ্লুইড ডাইনামিক্স বলে। তো ফ্লুইড আমি বলছিলাম, ফ্লুইড কাকে বলে বলতো? ম্যাটেরিয়ালের তিনটে স্টেট, একটা সলিড, একটা লিকুইড, একটা গ্যাস। তো সলিড, লিকুইড, গ্যাসের মধ্যে লিকুইড আর গ্যাস এই দুটো ফ্লো করে। আর সলিড তো ফ্লো করে না, সলিড ডিসপ্লেস হয়। সলিড বডি কি হয়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হয়, ডিসপ্লেস হয়। কিন্তু লিকুইড আর গ্যাস দুটোই কি করে, ফ্লো করে। দ্যাটস ওয়াই দিস লিকুইড অ্যান্ড গ্যাস ইজ কল্ড ফ্লুইড, যেটা ফ্লো করতে পারে। ঠিক আছে, তো এই ফ্লুইডের একটা প্রপার্টি নিয়ে আমরা ডিসকাস করবো। দিস প্রপার্টি ইজ কল্ড ভিসকাস প্রপার্টি, দ্যাট ইজ কল্ড ভিসকোসিটি। ক্লাস 9-এ তোরা পড়েছিস ভিসকোসিটি। তো আমরা ভিসকোসিটি আজকে ডিসকাস করব। ঠিক আছে, ভিসকোসিটি লিখ, ভিসকোসিটি যাকে বাংলায় বলা হয় সান্দ্রতা, ভিসকোসিটি। তো ভিসকোসিটি জিনিসটা কি শুনি আগে, হোয়াট ইজ ভিসকোসিটি? ভিসকোসিটি একটা সেপারেট, একটা ডিফারেন্ট প্রপার্টি অফ ফ্লুইড, একটা আলাদা প্রপার্টি ফ্লুইডের, সেপারেট প্রপার্টি। তো এই ফ্লুইডের প্রপার্টিটা মেনলি আসছে কোথা থেকে? তোরা ফ্রিকশন পড়েছিস, ফ্রিকশন পড়েছিস তো। তো হোয়াট ডু মিন বাই ফ্রিকশন? সাপোজ মনে কর এটা একটা সারফেস, এই সারফেসটার উপরে যদি কোনো একটা বডি স্লাইড করে, যদি কোনো একটা বডি মুভ করার চেষ্টা করে, গতিশীল হওয়ার চেষ্টা করে, এখানে একটা বডি যদি গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন কি হবে? এই বডিটার এই যে কন্ট্যাক্ট জোনটা বা কন্ট্যাক্ট এরিয়াটা, কন্ট্যাক্ট প্লেনটা, এই বডিটার সাথে এই প্লেনটা, এই কন্ট্যাক্ট এরিয়াতে যখনই বডিটা মুভ করার চেষ্টা করবে, তখনই এই কন্ট্যাক্ট প্লেনটাতে কি হবে? একটা অপোজ ফোর্স, বাধা বল কাজ করবে, তাই তো? একটা বাধা বল কাজ করবে, এই বডিটার মোশনটাকেও আটকানোর চেষ্টা করবে, বডিটার মোশনটাকেও কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, বডিটার মুভমেন্টটাকেও স্থির অবস্থায় আনার চেষ্টা করবে। তাহলে এই যে ফোর্সটা কাজ করবে, এই ফোর্সটাকে বলছি কি ফোর্স আমি? দ্যাট ফোর্স ইজ কল্ড, কি বলে এটাকে? ফ্রিকশনাল ফোর্স। এই সেম কনসেপ্ট, এটা যেমন সলিড বডির উপরে কাজ করে, ঠিক সেম কনসেপ্ট লিকুইডের উপরে। লিকুইডের উপরে কীরকম ভাবে দেয়? তুই একটা ইমাজিন কর, মনে কর আমার এই একটা মেঝে, এই মেঝাটার এই সারফেসটার উপরে, বা যে কোনো উপরে একটা মেঝের উপরে, এরকম একটা মেঝে, এই মেঝেটার উপরে তুই মনে কর একটা ফ্লোর, এই ফ্লোরটার উপরে তুই মনে কর একটা জলকে ঠেলে দিচ্ছিস। ঠিক আছে, তো জলটা কি হবে? জলটা স্প্রেড করে যাবে, মেঝেটার মধ্যে ছড়িয়ে যাবে। জলের জায়গায় তুই যদি মনে কর একটা মধুকে যদি ঢেলে দিস, তাহলে মধুটা কি জলটার মতো স্প্রেড করবে? জলটা যতটা স্প্রেড করছিল ততটা কি স্প্রেড করবে? করবে না নিশ্চয়ই। আচ্ছা, যদি মনে করছি, সাপোজ মনে করে, যদি এটা কল্পনা করতে পারিস, ইমাজিন করতে, যে একটা পাইপের মধ্যে দিয়ে ফ্লো করছে, পাইপের মধ্যে ফ্লো করছে, ওয়াটার ফ্লো করছে। তো ওয়াটারের জায়গায় যদি মনে কর সর্ষের তেল ফ্লো করে, ক্যাস্টর অয়েল যদি ফ্লো করে, তো ওয়াটারের জায়গায় যদি ক্যাস্টর অয়েল ফ্লো করে, সর্ষের তেল বা মাস্টার অয়েল। ক্যাস্টর অয়েল হচ্ছে এক ধরনের অয়েল বা তেল, যেটা আর ঘনত্ব আরও বেশি, ডেনসিটি আরও বেশি। তো সেটা কি অনেক ফাস্ট মুভ করতে পারবে না স্লো মুভ করবে? স্লো মুভ করবে। তাহলে দেখ, ওর মুভমেন্টটার, ওই যে ওর মুভমেন্টটা মানে যে মোশনটা হচ্ছে, সেই মোশনটার এগেনস্টে নিশ্চয়ই একটা ফোর্স কাজ করছে, বাধা দিচ্ছে ওই মোশনটাকে। এই যে বাধা পাচ্ছে, যে মানে যে ফোর্সটা বাধা পাচ্ছে, সেই ফোর্সটাকে কি হচ্ছে? সেই ফোর্সটা হচ্ছে, তুই নিচে বসিস না কেন? সেই ফোর্সটা হচ্ছে সেই ফোর্সটা কি? এই ফোর্সটা হচ্ছে কি? এই ফোর্সটা হচ্ছে ভিসকাস ফোর্স। ঠিক আছে, এই ফোর্সটা ভিসকাস ফোর্স মানে কি বলতো? যখন মোশনের এগেনস্টে এই ফোর্সটা কাজ করছে, এই ফোর্সটাও কি ফোর্স হবে? মোশনের এগেনস্টে এই ফোর্সটা কাজ করছে, তাহলে এই ফোর্সটা হবে ভিসকাস ফোর্স, মানে হচ্ছে বাধা বল আর কি, অ্যাকচুয়ালি বাধা বল। এবং এই ফোর্সটার নাম হচ্ছে ভিসকাস ফোর্স। ঠিক আছে, তাহলে ভিসকাস ফোর্স কি হবে? যেমন সলিডে ফ্রিকশন, সেই রকম লিকুইডে ভিসকাস। সলিডে যেমন ঘর্ষণ বল, সেই রকম হচ্ছে তরলে বা ফ্লুইডে, প্রবাহিতে সান্দ্র বল। ওখানে ঘর্ষণ বল যা, এখানে সান্দ্র বলও তাই। ঘর্ষণ বল ওখানে যে কাজটা করে, সান্দ্র বলও সেই কাজটা করে। কিন্তু ঘর্ষণ বলের মেজারমেন্ট ওখানে যেমন ভাবে হয়েছিল, এখানে কিন্তু ফ্রিকশনের মেজারমেন্টটা সেরকম ভাবে হবে না। নর্মাল ফোর্স ওই সময় গল্প নেই, অন্য কিছু ভাবে তোর আমাদের ভিসকাস ফোর্স ক্যালকুলেট করতে হবে। ঠিক
ঠিক আছে, যেমন এখানেও নেচার অফ দ্য মিডিয়ামের উপর ডিপেন্ড করছিল, যেটাকে ফ্রিকশনাল কোফিসিয়েন্ট বলছিলাম, ঘর্ষণ গুণাঙ্ক বলছিলাম। এখানেও নেচার অফ দ্য মিডিয়ামের উপর ডিপেন্ড করবে, সরষের তেলের নেচার যা, একটা জলের নেচার আলাদা, যদি অন্য কোনো একটা তরল হয়, লিকুইড হয়, তার নেচার আলাদা হবে, তার প্রকৃতি আলাদা হবে, এবং দ্যাট that constant is depend on the different factor of the physical quantity, different অন্য কোনো ভৌত রাশি দিয়ে রিপ্রেজেন্ট হবে। এই ভৌত রাশিটার নাম হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতা গুণাঙ্ক ক্লাস 9 তোরা পড়েছিলি। এই সান্দ্রতা গুণাঙ্ক ইটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ইটা দিয়ে বোঝানো হয়। হাতের মধ্যে হাতটা জলের মধ্যে ডোবালি, জল থেকে হাতটা বার করলে, হাতটা এরকম করে ছেড়ে দিলি, কি হবে, মোটামুটি জলটা চলে যাবে, বা যদি মুছে দিলি তাহলে তো চলেই যাবে। কিন্তু এবারে তুই এই হাতটাকে কল্পনা কর জলের মধ্যে না ডুবিয়ে সরষের তেল ডুবলি, এবারে তুই বার করলি, তুই আর সরষের তেলটাকে হাঁটাতে পারবি? পারবি না। যদি মনে কর সরষের তেলের জায়গায় মধুই যদি হয়, মধুর জায়গায় যদি, জলের জায়গায় যদি মনে কর তুই পেট্রোল নিশ্চয়ই হাতে লেগেছে কখনো, যদি পেট্রোল যদি হাতে লাগে তো কি হবে, লাগার সাথে সাথেই না, মানে ওটার ফিজিক্যাল ফোর্স অনেক কম। এই যে অ্যাট্রাকশন ফোর্সটা, মলিকুলের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা, সেই অ্যাট্রাকশন ফোর্সটাকে অ্যাকচুয়ালি মেনশন করে এই ফিজিক্যাল কোয়ান্টিটিটা। অ্যাট্রাকশন ফোর্সটার জন্য কি হয়, ওই ফ্লুইডটার গতিটা, ওই ফ্লুইডটার মোশনটা বাধাপ্রাপ্ত হয়। ঠিক আছে, বাধাপ্রাপ্ত হয়। কেন বাধাপ্রাপ্ত হবে বলতে, তুই একটা জিনিস কল্পনা কর, মনে কর এই যে এক্সাম্পলটা বলেছি, এই এক্সাম্পলটাই মনে কর এটা একটা আয়রন, বা এইটা আয়রন ধরে, তুই ধরলে এইটা হচ্ছে একটা, হয় এটা আয়রন ধরে, এটা আয়রন, আর এইটা হচ্ছে বা দুটো আলাদা হতে পারতো, এটা হচ্ছে ম্যাগনেট। ঠিক আছে, এটা ম্যাগনেট। ঠিক আছে, এবারে তুই এটাকে সরাতে পারবি সহজে? পারবি, কারণ আয়রনটা লোহাটার চুম্বকটা কি হয়ে চিপকে গেছে একটা আকর্ষণ বলের জন্য। এবার ওটাকে সরানো আরো কঠিন। যদি দুটোই কাঠ হয়, একটা কাঠ যদি একটা সাপোজ মনে কর, আরেকটা যদি এরকম ফ্লোর হয়, সাপোজ মানে এরকম কোনো একটা তল হয়, তাহলেও হয়তো সরানো, তাও বাধা বল কাজ করবে। কিন্তু এই অবস্থায় বাধা বল অনেক বেশি কাজ করবে। তাহলে অ্যাট্রাকশনের ফোর্সটা যখনই বেশি হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, ওই বডিটার মুভমেন্ট করানোটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তরলের ক্ষেত্রে সেই জিনিসটা হয়। ইন্টারমলিকুলার ফোর্স, জলের ইন্টারমলিকুলার ফোর্স যা, সরষের তেলের ইন্টারমলিকুলার ফোর্স অনেক, মধু যদি হয় তার ইন্টারমলিকুলার ফোর্স অনেক, ডিফারেন্ট তরলের ক্ষেত্রে। নারকেল তেল যদি হয় তাহলে ইন্টারমলিকুলার ফোর্স তুলনামূলক একটু কম, তার জন্য নারকেল তেল মাথায় সহজ। নারকেল তেল মাখলে কি হয়, সহজে অতটা চ্যাট করে না, সরষের তেল মাখলে কি উঠতেই চাই, তাই তো। তো এই ইন্টারমলিকুলার ফোর্সের জন্যই তরলটা যখন গতিশীল অবস্থায় থাকে, মোশনে থাকে, তখন এই মোশনের এগেনস্টে একটা ফোর্স কাজ করে। সেই ফোর্সটা হচ্ছে ভিসকাস ফোর্স বা সান্দ্র বল। ওই সান্দ্র বলটা আমরা নির্ণয় করবো। প্রথমে লিখ কঠিন বস্তুর ক্ষেত্রে যেমন বাধা বল হিসাবে, কঠিন বস্তুর ক্ষেত্রে যেমন বাধা বল হিসাবে কি কাজ করে, ঘর্ষণ বল কাজ করে, সেরকম যখন কোনো প্রবাহী মানে তরল বা গ্যাস, প্রবাহী গতিশীল অবস্থায়, যখন কোনো প্রবাহী গতিশীল অবস্থায় থাকে, তখন ওর গতির বিরুদ্ধে এক প্রকার বাধা বল কাজ করে। যে ধর্মের জন্য বাধা বল কাজ করে, যে ধর্মের জন্য গতিশীল
প্রবাহীর উপর বাধা বল সৃষ্টি হয়, গতিশীল প্রবাহের উপর বাধা বল সৃষ্টি হয়, তাকে বাধা বল সৃষ্টি হয় তাকে তাকে সান্দ্র বল বলে, তাকে সান্দ্র বল বলে। ঠিক আছে, হয়েছে তো? এটা হচ্ছে সান্দ্র বলের কনসেপ্ট, সান্দ্র বলের ধারণা। বোঝা গেছে তো? নেক্সট যেটা আমরা আলোচনা করব সান্দ্র বলের পরে, এটা হচ্ছে সান্দ্র বল, তাকে সান্দ্র বল বলে। ঠিক আছে, সান্দ্র বল তাহলে হলো এরপর হচ্ছে দেখ এই সান্দ্র বলটা পরিমাপ করবে কি করে। ঠিক আছে, সান্দ্র বলটা পরিমাপ করার জন্য একটা সূত্র ব্যবহার করা হয়। এই সূত্রটা বিজ্ঞানী নিউটনের প্রপোজাল, তার জন্য নিউটনস ল অফ ভিসকসিটি নামে পরিচিত। ঠিক আছে, নিউটনের সান্দ্রতা বলজনিত সূত্র বা সান্দ্রতা জনিত সূত্র। তার নেক্সট হেডিং লিখ নিউটনের সূত্র, নিউটনের সূত্র। ঠিক আছে, দেখ ভালো করে শুন ব্যাপারটা কীরকম হবে এই জিনিসটা। এটা একটু অন্যরকম বটে, বুঝতে হবে ওই জিনিসটা ঠিক করে। দেখ এখানে যেমন আমরা ওই ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স নির্ণয়ের জন্য একটা সূত্র ব্যবহার করেছিলাম, F ইকুয়াল টু মিউ ইন্টু আর, মনে আছে? মিউ ইন্টু আর, আরটা কি বটে বলতো? আরটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন, তাই তো, প্রতিক্রিয়াজনিত বল। তো এখানেও ওই রকম ধরনের একটা সূত্র থাকবে, সে সূত্রটা হচ্ছে নিউটনের সান্দ্রতাজনিত সূত্র। কিরকম ভাবে ভালো করে দেখ। মনে কর এটা একটা পাইপ, পাইপ হচ্ছে এই পাইপটার মধ্যে তরল প্রবাহিত হচ্ছে, গ্যাসও প্রবাহিত হতে পারে, তরল বা গ্যাস যে কোনো কিছু প্রবাহিত হতে পারে। তো ধরে লিখছি তরলে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তো এই যে তরলটা প্রবাহিত হচ্ছে এই পাইপটার মধ্যে, সেই তরলটাকে আমি কতগুলো লেয়ারে ডিভাইড করতে পারি। কতগুলো লেয়ার মানে কতগুলো স্তরে ডিভাইড করতে পারি, এমনভাবে কতগুলো স্তরে ডিভাইড করতে পারি। তুই কল্পনা কর এইখানের মধ্যে তো পাইপটার মধ্যে তরলটা তো প্রবাহিত হচ্ছে, ইমাজিন কর। তারপর আমি আরো ভালো একটা এক্সাম্পল দিয়ে বলছি। এইরকম ভাবে এইটা একটা আমি বলতে পারি এটা একটা লেয়ার, মানে পুরো ভর্তি আছে পাইপটার মধ্যে, পুরো জল যাচ্ছে, পুরো কমপ্লিট পাইপটা ভর্তি জল যাচ্ছে। আমি এটাকে ছোট ছোট করে দেখাচ্ছি। তো আমি বলতে পারি যে যে একটা লেয়ার, যে লেয়ারটা এই সলিড পাইপটার সাথে পুরো টাচ অবস্থায় আছে, মানে স্পর্শ করে আছে, সেরকম একটা লেয়ার প্রবাহিত হচ্ছে। এই লেয়ারটার নিচে আরেকটা লেয়ার আছে, আরেকটা লেয়ার আছে, যে লেয়ারটা ঠিক এই লেয়ারটার নিচে আরেকটা লেয়ার প্রবাহিত হচ্ছে। মানে ওই জল যেটা প্রবাহিত হচ্ছে ওই জলটাকে এরকম ভাবে কতগুলো লেয়ারে আমি ডিভাইড করে দিচ্ছি, কতগুলো স্তরে আমি ডিভাইড করছি। এটা সব থেকে বেটার, আরো ভালোভাবে বুঝতে পারছি তুই এইরকম ধরনের ভাব। ওই বইটার মধ্যে মনে কর এটা তুই কল্পনা করে, এটা পাইপ, এটা ধর পাইপ। ঠিক আছে, এটা তুই কল্পনা করে এটা হচ্ছে পাইপ। ঠিক আছে, এটা পুরো সলিড। এই যে উপরের এনভেলপটা, উপরে যে লাল কালারের এনভেলপটা, এইটা হচ্ছে পাইপের বাইরের অংশ, মানে পাইপটা এটা। আর এই যে পুরোটাই সলিড আছে, তো এটা ফাঁকাটাও বাদ দে, এটা পুরোটাই আছে ধরে এরকম, এইটা জলটা প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা পাতা যে এরকম করে মুড়ে আছে, সেগুলোকে আমি এক একটা লেয়ার বলতে পারি, প্রত্যেকটা লেয়ার বলতে পারি। এবারে এই পাতাগুলো তুই আলাদা আলাদা করে বুঝতে পারছিস কেন? কারণ এই পাতাগুলোর থিকনেস অনেক বেশি, তুই চোখে দেখে বুঝতে পারছিস পাতাগুলো। যদি এরকম পাতাগুলো খুব থিন হয়, খুব পাতলা হয়, তাহলে তোর কি মনে হবে? পুরোটাই সলিড, যে এরকম ভাবে তরলটা প্রবাহিত হচ্ছে। তাহলে তরলটাকে যদি খুব মানে মাইক্রোস্কোপিক্যালি, খুব মানে একদম খুব মানে তোর মাইক্রোস্কোপিক্যালি দেখা হয়, আনুবীক্ষণিকভাবে যদি ওটাকে পর্যবেক্ষণ করা হয়, তাহলে কি হবে? এগুলো তো মলিকুল। ওই যে তরলটা প্রবাহিত হচ্ছে, জলটা প্রবাহিত হচ্ছে, জলটা তো ওয়াটার মলিকুল। তাহলে একটা সংখ্যক মলিকুল কি থাকবে? ওই উপরের যে সলিড অংশটা আছে সেটার সাথে টাচ অবস্থায় থাকবে। তারপরে আরেকটা সংখ্যক মলিকুল তারপরে নিচে, জাস্ট তার নিচে থাকবে।
তারপরে তার নিচে আরেকটা থাকবে, তার নিচে আরেকটা থাকবে। এরকম ভাবে আমি লেয়ারগুলোকে ডিভাইড করতে পারি। এটার পরে এরকম একটা লেয়ার, এরকম একটা লেয়ার, তারপরে আবার একটা লেয়ার আছে, তারপরে এখানে আবার একটা লেয়ার আছে, তাই তো? এত ফাঁকা ফাঁকা দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। ফাঁকা ফাঁকা তো নাই, কোনো ফাঁকাই নেই, বুঝাই পাওয়া যায় না, একটার সাথে একটা পুরো ছিটে আছে। তো এটার পরে আবার একটা লেয়ার, এরকম ভাবে আমি লেয়ার ডিভাইড করতে পারি। তাহলে লেয়ার মানে কি? লেয়ার মানে সিরিজ অফ মলিকুল। তো লেয়ার মানে কি? লেয়ার মানে তো এখানে ওয়াটার মলিকুল গুলো, ওয়াটারের জলের অণুগুলো। এই লেয়ার গুলোতে কে আছে? লেয়ার গুলো গঠন করেছে কি দিয়ে? স্তরগুলো গঠন করেছে কি দিয়ে? জলের অণু দিয়ে, জলের অণু দিয়ে। এবারে তুই ভাব, যে জলের অণুগুলো এই যে লেয়ারটা, একদম উপরের লেয়ারটা যেটা সলিডের সাথে টাচ অবস্থায় আছে, এই উপরের লেয়ারটা, এটাকে ফার্স্ট লেয়ার বলছি সাপোজ মনে করো। ফার্স্ট লেয়ার, লেয়ার এলে লেয়ার, ঠিক আছে, LAYER, তাই তো? তো এখানে এই ফার্স্ট লেয়ারের কথাটা ভাব, এই ফার্স্ট লেয়ারটা সলিডের সাথে কি আছে? টাচ অবস্থায় আছে। তাহলে এই ফার্স্ট লেয়ারের এই যে সলিডটা, এই সলিডের যে মলিকুলগুলো আর এই ব্লু কালারের যে লেয়ারটা আমি এঁকেছি বা জলের অণুগুলো, তাদের মধ্যে তো একটা আকর্ষণ বল কাজ করবে। এই আকর্ষণ বলটা যতটা কাজ করবে, মানে ওই ব্লু লেয়ারটা, ফার্স্ট লেয়ারটা যতটা পরিমাণ বাধা বল অনুভব করবে, তার পরের লেয়ারটা, এই যে লেয়ারটা, সেকেন্ড লেয়ার আমি বলছি, এই লেয়ারটা তার থেকে বেশি বাধা বল অনুভব করবে না তার থেকে কম বাধা বল অনুভব করবে? তো স্বাভাবিক নলেজে কি মনে হচ্ছে, তার থেকে বেশি না তার থেকে কম? কেন কম? পাইপের উপরে একটা ঘর্ষণ বলের কথা বলছিস, আচ্ছা সেটা বলতে ঘর্ষণ বলের প্রভাব, এটা ব্যাখ্যা করতে ঘর্ষণের সাথে সম্পর্কে আসা যাবে না। ঘর্ষণ মানে তো মিউ ইন্টু আর, তাহলে মিউ ইন্টু আর এর গল্প এখানে নাই। দূরে আছে ওই লেয়ারটা থেকে এটা, আর দূরে আছে ফ্যাক্টরটালে। দেখ, জিনিসটা হচ্ছে কি, যে যেমন অবস্থায় থাকে না, সে তেমন অবস্থায় যে কোনো একটা বস্তুকে আনতে চাই। আমি চাইবো তোরা সেই রকম হ। যদি কেউ একটা মাতাল হয়, নেশা করে, তার বন্ধু সবসময় নেশার লোকের সাথে হয়। তোর যেখানে নেশা, তোর যেটা নেশা, তুই চাইবি কি বলতো, ওই নেশা সংক্রান্ত কোনো একটা লোক যদি হয়, তুই তাকে সহজেই আকর্ষিত করবি। এটা স্বাভাবিক প্রপার্টি, হিউম্যান নেচার। যে কোনো একটা ম্যাটেরিয়ালের নেচারও তাই। এই যে পাইপের মলিকুলগুলো কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। যখন স্থির অবস্থায় আছে, তখন ওর সাথে টাচ অবস্থায় যে মলিকুলগুলো পাবে, ও কি করবে চাইবে? সেগুলো স্থির অবস্থায় আছে। কিন্তু সেকেন্ড লেয়ারটা যার সাথে, যেগুলোর সাথে টাচ পাবে, সেই টাচ মলিকুলগুলো তো স্থির নাই, তারা কি আছে? তারা মোশনে আছে। এই যে রেড লেয়ারটা, সেকেন্ড লেয়ারটা, তার উপরে কে আছে? ব্লু লেয়ারটা, একটা গতিশীল। তার নিচে কি আছে? ব্ল্যাক লেয়ারটা, সেটাও তো গতিশীল। তাহলে ওই মলিকুলগুলো কি চাইবে? যে ওই মলিকুলগুলো তো গতিশীল অবস্থায় আছে, তো এই মলিকুলগুলোর জন্য একটা অ্যাট্রাকশন ফোর্স চাইবে, কিন্তু রেস্ট তো নাই। তাহলে এর মধ্যে যে বাধা বলটা কাজ করবে, এর মধ্যে অতটা বাধা বল কিন্তু কাজ করবে না। ইন্টারমলিকুলার ফোর্সটা ওই সলিডটার ব্লুটার মধ্যে যতটা কাজ করবে, রেডটা যখন এসেছে, সেকেন্ড লেয়ারটা যখন এসেছে, সেকেন্ড লেয়ারটা তার পরের লেয়ারটার জন্য, ফার্স্ট লেয়ারটা বা তার নিচের লেয়ারটা, থার্ড লেয়ারটার জন্য অতটা কিন্তু বাধা বল, অতটা কিন্তু আকর্ষণ বল কাজ করবে না। বুঝতে পেরেছিস? মানে আমি যে এক্সাম্পলটা বলছিলাম, যে এটা যদি ম্যাগনেট হয়, এটা ম্যাগনেট হলো, আর এটা একটা লোহা, আয়রন, তাহলে এখানে বাধা বল কাজ করবে। এবারে এইটা ম্যাগনেটের জায়গায়, এটা মনে কর W D, ঠিক আছে, আর এটা মনে কর একটা যে কোনো কিছু, একটা স্টোন, তাহলে কি এখানে অতটা বাধা বল কাজ করবে? করবে। একই সেটের, একই সমস্ত কিছু, তার কারণ এখানে একটা এক্সট্রা আকর্ষণ বল কাজ করছে। তাহলে এখানে বাধা বলটা যেটা কাজ করবে, কিন্তু এখানে অতটা বাধা বল, এখানেও বাধা বল কাজ করবে, এখানে ঘর্ষণ বল আসবে, কিন্তু অতটা আসবে। এখানে একটা এক্সট্রা আকর্ষণ বল কাজ করছে। ঠিক সিমিলার ওখানে ওই যে সলিড বডিটার ফার্স্ট লেয়ারটার মধ্যে একটা এক্সট্রা আকর্ষণ বল পাবে, তার জন্য কি হবে, ওই ফার্স্ট লেয়ারটা, এবারে তুই বলতো এই সেকেন্ড লেয়ারটাই যতটা বাধা বল কাজ করবে, এই যে মনে কর আমার হচ্ছে, মনে কর এই যে ফোর্থ লেয়ারটা, এই ফোর্থ লেয়ারটা ততটা বাধা বল কাজ করবে না। কেন করবে? এখানে তো দুটো মোশনে আছে, তাহলে এখানে কেন করবে?
এটা লজিক্যাল হচ্ছে, ওটা ফার্স্টার জন্য এই লজিকটা অ্যাপ্লিকেবল। সেটা হচ্ছে দেখ এই এই যে লেয়ারটা, এই লেয়ারটা সারফেস এরিয়াটা তুলনামূলক এই লেয়ারটার থেকে কমে গেছে না বেড়ে গেছে? ভালো করে দেখ, এই যে লেয়ারটা, এই লেয়ারটা সারফেস এরিয়াটা, ক্ষেত্রফলটা, ওই লেয়ারটার ক্ষেত্রফলটা, এই যে ফোর্থ লেয়ারটার ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা তুলনামূলক কমে গেছে, তুলনামূলক কমে গেছে। এই পাইপটার কথা বল। এই পাইপটার একদম ভেতরে যে এইটার এই লেয়ারটার ক্ষেত্রফল বেশি না একদম উপরের লেয়ারটার ক্ষেত্রফল বেশি? তাহলে নিচের লেয়ারটার ক্ষেত্রফলটা কমে গেছে। ক্ষেত্রফল মানে কমে গেছে, মানে নাম্বার অফ মলিকুল কমে গেছে। তাহলে আকর্ষণ বল এটার মধ্যে কম কাজ করবে, কম নাম্বার অফ মলিকুল কাজ করছে। সাব কন্টাক্ট এরিয়াটা যখনই কমে গেছে, এটার কন্টাক্ট এরিয়াটা যখনই কমে গেছে, তখন নাম্বার অফ মলিকুল যদি 100টা মলিকুলের মধ্যে যে অ্যাট্রাকশনাল ফোর্স কাজ করছিল 100টার জায়গায় যদি 1000টা মলিকুল হয়, তার মধ্যে বেশি অ্যাট্রাকশনাল ফোর্স কাজ করবে। বেশি অ্যাট্রাকশনাল ফোর্সটাই তো এখানে বাধা বল, তাই না? তাহলে কন্টাক্ট এরিয়াটা যেহেতু কমে গেছে, তাহলে বাধা বলটাও কমে গেছে। তাহলে এই যে বাধা বলটা, এবারে আমি ম্যাথমেটিক্যালি বাধা বলটাকে কিরকম ভাবে রিলেটেড আমি সেটা দেখছি। দেখ, আমি বলতে পারি এই যে বাধা বলটা, এই বাধা বলটাকে আমি বলছি এই বাধা বলটাকে আমি বলছি ভিসকাস ফোর্স। ভিসকাস ফোর্স মানে হচ্ছে সঞ্চালনজনিত বল। ইজ প্রপোর্শনাল টু হবে এ মানে কি বলতো? এটা হচ্ছে এখানে কন্ট্যাক্ট এরিয়া অফ দা লেয়ার্স, ওই লেয়ার্স গুলোর কন্ট্যাক্ট এরিয়া। ঠিক আছে, প্রত্যেকটা লেয়ারের কন্ট্যাক্ট এরিয়া, স্পর্শজন। যত 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 স্পর্শতলের ক্ষেত্রফলটা বেশি হবে, তত নাম্বার অফ মলিকুল কি হবে? যত নাম্বার অফ মলিকুল বেশি হবে, তত ওটার উপর বাধা বলো তাহলে কন্ট্যাক্ট এরিয়ার সাথে প্রপোর্শনাল হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা লজিক্যালি ঠিক আছে। সেকেন্ড, যত আমি এই অ্যাক্সিসের দিকে নামবো, এই নিচে যখন একদম অ্যাক্সিসটা আসবো, অক্ষতে আসবো, যখন উভয় তল থেকে সমদূরত্বে, এই অক্ষতে যে লেয়ারটা আছে তার 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 ভেলোসিটিটা, মানে তার উপর বাধা বলটা সব থেকে কম, তার মানে তার ভেলোসিটিটা সব থেকে বেশি। উপরের লেয়ারটার ভেলোসিটিটা সব থেকে তুলনামূলক কম হবে। তাহলে উপরের লেয়ারটার ভেলোসিটিটা যদি কম হয়, আমি ভেলোসিটির যদি এরকম একটা গ্রাফ ড্র করি, এখান থেকে আমি অ্যারো সাইন দিচ্ছি, ঠিক আছে, এরকম করে। এখানে তারপরে লেয়ারটার ভেলোসিটিটা একটু বেশি, তারপরে লেয়ারটার ভেলোসিটিটা একটু বেশি, তারপরে লেয়ারটার ভেলোসিটিটা একটু বেশি, তারপরে লেয়ারটার ভেলোসিটিটা, তারপরে লেয়ারটার ভেলোসিটিটা, যে অক্ষে যে আছে তার ভেলোসিটিটা সব থেকে এই যে লম্বা লম্বা করে আমি অ্যারো সাইনটা দিচ্ছি, এটা হচ্ছে ওই বেগের পরিমাপ, ভেলোসিটির পরিমাপটা। ঠিক আছে, তাহলে আমি দেখ এইখান থেকে এক্স দূরত্বে, আমি এখান থেকে এক্স দূরত্বে ভেলোসিটিটা হচ্ছে ভি। তাহলে এখান থেকে এক্স প্লাস ডিএক্স দূরত্বে ভেলোসিটিটা কত হবে? ভি প্লাস ডিভি। এক্স প্লাস ডিএক্স দূরত্বে ভেলোসিটিটা কত হবে? ভি প্লাস। তাহলে এখানে কতটা ভেলোসিটি বেড়েছে? ডিভি ভেলোসিটি বেড়েছে। এখানে ভি ছিল, এখানে ভি প্লাস। কতটা দূরত্বের মধ্যে ভেলোসিটিটা বেড়েছে? তাহলে তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি, change in velocity with respect to W/2 কার সাপেক্ষে? দূরত্বের সাপেক্ষে, তাই তো? ডিসটেন্স x এর সাপেক্ষে বা dx x এর সাপেক্ষে, এটা কত হবে? dv বাই dx। এই dv বাই dx এটাকে বলা হয় ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ভেলোসিটি গ্রেডিয়েন্টের বাংলা হচ্ছে গতিবেগের নতিমাত্রা। ভেলোসিটি গ্রেডিয়েন্ট, নতিমাত্রা বা ভেলোসিটি গ্রেডিয়েন্ট, যে কোনো গ্রেডিয়েন্ট কথাটাই পরও অনেক জায়গাতে ব্যবহার হবে। যখনই দূরত্বের সাপেক্ষে কোনো একটা ভৌত রাশির পরিবর্তন হবে, মানে ডিস্টেন্সের রেসপেক্টে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি চেঞ্জ হবে, দূরত্বের সাপেক্ষে কোনো একটা ভৌত রাশির পরিবর্তন হবে, এটা তখন সবসময়ই সেটা বলা হবে কি? গ্রেডিয়েন্ট। ভেলোসিটি গ্রেডিয়েন্ট, তো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, প্রেসার গ্রেডিয়েন্ট, অনেক কিছু। ওই প্রেসার গ্রেডিয়েন্টের কথাটা তোদের আগের দিনে আমি ভুলে গেছিলাম। এটা এরকম P = H rho g দেখেছিলি তো? P = H rho g, তুই পড়েছিস P = H rho g। তাই এখানে যদি মনে করে আমি ডিফারেন্সিয়েট করি dp/dh, তাহলে এটা কি হবে বলতো? রো জি হবে। h এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে h টা 1 হয়ে যাবে। তাহলে dp/dv টা কি? চেঞ্জ ইন প্রেসার উইথ রেসপেক্ট টু হাইট, বা চেঞ্জ ইন প্রেসার উইথ রেসপেক্ট টু ডেপথ, গভীরতার সাপেক্ষে বা উচ্চতার সাপেক্ষে চাপের পরিবর্তন। তাহলে এটাকে প্রেসার গ্রেডিয়েন্ট বলা যাবে। এটাও তো ডিসটেন্সের সাপেক্ষে হয়েছে, এইচ মানে তো লেন্থের সাপেক্ষে। তাহলে এটাকে কি বলতে পারি বলতো? প্রেসার গ্রেডিয়েন্ট, চাপের নতিমাত্রা।
ওটা যেমন বেগের নতিমাত্রা, এটা হচ্ছে চাপের নতিমাত্রা। তো এখানে কি হবে, অ্যাকর্ডিং টু নিউটনস ল দিস প্রপোর্শনাল টু ইট অলসো ডিভি বাই ডিএক্স এর সাথে প্রপোর্শনাল হবে। এবার তো এটা কেন, তুই একটা প্র্যাকটিক্যালি ভাব, মনে কর কোনো একটা তরলে এই জায়গায় বেগটা হচ্ছে, ধরে নিচ্ছি আমি 2 মিটার পার সেকেন্ড, এখান থেকে 0.001 মিটার বা 0.1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার উপরে ওঠার পরে ওর বেগটা কত হচ্ছে, একটু বেড়ে গেছে, বেগটা বেড়ে এখানে 2 ছিল, এখানে 2.5 মিটার পার সেকেন্ড হয়েছে। আর অন্য কোনো একটা তরলের ক্ষেত্রে এইখানে 2 ছিল, ওই একই দূরত্ব এগোনোর পর ওর বেগটা 3 মিটার পার সেকেন্ড হয়েছে। তার মানে এখানে চেঞ্জটা হচ্ছে 0.5, আর দ্বিতীয় তরলটা যে এক্সাম্পলটা বললাম সেখানে চেঞ্জটা হচ্ছে 1। প্রথম তরলটার ক্ষেত্রে 2 থেকে 2.5 হয়েছে, একই দূরত্বে দ্বিতীয় একটা তরলের ক্ষেত্রে 2 থেকে 3 হয়েছে। তাহলে চেঞ্জটা এই জায়গাটায় 2.5, প্রথমটাই 2.5, দ্বিতীয়টাই, তাহলে কার উপরে সান্দ্রতাজনিত বলটা বেশি? 2.5 এর উপরে। তুই ভালো করে ভাব, এখানে চেঞ্জটা 0.5 এর হয়েছে, তার মানে 2.5 থেকেও 2 এ কমিয়েছে, আরেকটা 3 থেকে 2 এ কমিয়েছে, তাহলে কমেছে কত? 1, বা বেড়েওছে 1। যদি নিচের দিক থেকে ভাবি বেড়েছে, উপর দিক থেকে ভাবলে কমেছে। তাহলে কমেছে বা বেড়েছে, চেঞ্জটা হচ্ছে 1, আর ওখানে চেঞ্জটা হচ্ছে 0.5। তাহলে সান্দ্রতাজনিত বলের প্রভাবটা কোন জায়গাটাতে বেশি, 1 এর জায়গাটাতে বেশি না 0.5 এর জায়গাটাতে বেশি? চেঞ্জটা, এটা চেঞ্জ ভালো করে দেখ, এই জায়গায় বেগটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, আর এই জায়গায় বেগটা হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। আর আরেকটা জায়গায় আরেকটা তরলের ক্ষেত্রে এই জায়গায় বেগটা 2 মিটার পার সেকেন্ড, কিন্তু এই জায়গায় বেগটা 3 মিটার পার সেকেন্ড। তার মানে উপর দিক থেকে ভেবে ভেবে হাই ছিল 3, ও কমিয়ে দিয়েছে কত? 2 এ। তাহলে এইটুকু অংশের মধ্যে ও কতটা কমিয়ে দিয়েছে? 1। আর আরেকটা প্রথম এক্সাম্পলটাই ছিল 2.5, ও ওই একই দূরত্ব নামার পরে কত কমিয়েছে? 0.5। তাহলে কোনটাতে সান্দ্র বল বেশি? কোনটাতে সান্দ্র বল বেশি? একটাতে লয়, অবভিয়াসলি একটাতে লয়। তো অনেক কমিয়ে দিয়েছে, ও এক পরিমাণ কমিয়েছে, ও 0.5 কমাতে পেরেছে। তাহলে কোনটা বেশি আঠা হবে? তাই তো, সেটাই বেশি, তো সেটাই বেশি তো ভিসকাস, সেটাই বেশি সান্দ্র বল হবে তো, তাই না? এটা গোলানো মোম যদি মনে কর যাই, তাহলে অনেক বেশি বেগের পরিবর্তন হবে। গোলানো মোমের জায়গায় যদি জল যায়, তাহলে বেগের পরিবর্তনটা কম হবে, তাই না? তার জন্য গোলানো মোম যদি মনে কর, বা একটা তেল যদি মনে কর একটা পাইপের মধ্যে যায়, তেলের উপরে মানে উপরে পাইপটার সাথে তেলটা লেগে থাকে, এত বেশি আকর্ষণ বল। কিন্তু জল যদি যায়, জল অতটা লেগে থাকবে না, তাই না? তাহলে সেখানে কি হচ্ছে, তাহলে ডিভি বাই ডিএক্স এর সাথে, অর্থাৎ ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে গতিবেগের নতিমাত্রা, এই দুটার সাথে কি হবে? প্রপোর্শনাল হবে। তাহলে এই দুটোকে একসাথে কি লিখবো? F is proportional to A dV by dx। এই সমানুপাতিক ধ্রুবকটাকে, এই প্রপোর্শনাল কনস্ট্যান্টটাকে তুই ভালো করে ভাব, এটা তো জিওমেট্রিক্যাল শেপের গল্প আসলো, জ্যামিতিক আকৃতির গল্প আসলো। এটা জলের ক্ষেত্র হতে পারে, তেলের ক্ষেত্র হতে পারে, মোমের ক্ষেত্র হতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে, যে কোনো অন্য কাইন্ড অফ অয়েলের ক্ষেত্রে হতে পারে, যে কোনো কিছু তরলের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে হতে পারে। কিন্তু এর যে এই যে প্রকৃতি, মানে ইন্টারমলিকুলার ফোর্সটা কতটা স্ট্রং, ওর যে প্রাথমিক ধর্ম, সেটা তো একটা ফিজিক্যাল কনস্ট্যান্ট দিয়ে বা ফিজিক্যাল একটা নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। জলের যা ধর্ম, সরষের তেলের ধর্ম কি একই? সরষের তেলের যা ধর্ম, মোমের ধর্ম কি? গোলানো মোমের ধর্ম কি একই? গোলানো মোমের যা ধর্ম, অন্য কোনো একটা তেলের ধর্ম কি একই হবে? হবে না নিশ্চয়ই। এই সমস্ত ধর্মটা ওর ফান্ডামেন্টাল ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট হবে যে নোটেশন দিয়ে, সেটা হচ্ছে ইটা। বুঝতে পেরেছিস? সেটা হচ্ছে কি? ইটা। এই ইটাটা বলা হয়, দিস ইটা ইজ কল্ড, এটাকে বলা হয় ভিসকোসিটি কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, বাংলায় হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। ঠিক আছে? তাই এই পুরো মানে ফোর্সের যে ইকুয়েশনটা আমি ফর্ম করলাম, এই ইকুয়েশনটাকে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে বোঝানো হয়। কেন নেগেটিভ চিহ্ন দেওয়া হয়? কারণ আমি বলেছিলাম বল দু ধরনের, একটা বল হচ্ছে প্রযুক্ত বল, আর একটা বল হচ্ছে বাধা বল। ঠিক আছে? একটা ফোর্স হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, আর একটা ফোর্স হচ্ছে রেজিস্টিভ ফোর্স। একটা হচ্ছে প্রযুক্ত বল আর একটা বাধা বল। একটা ফোর্স হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স আর একটা ফোর্স হচ্ছে রেজিস্টিভ ফোর্স। এটা কি ফোর্স? আটকে যাচ্ছে,
গতিটা বাধাপ্রাপ্ত হচ্ছে, তার জন্য এই ঋণাত্মক চিহ্নটা দেওয়া হয়। দিস ঋণাত্মক চিহ্ন, এই নেগেটিভ সাইন ইমপ্লাই দ্যাট দিস ফোর্স ইজ, ঠিক আছে, এই ফোর্সটা হচ্ছে কি ফোর্স, বাধাপন, ঠিক আছে, অপোজ ফোর্স। বোঝা গেছে তো? চলো তাহলে করলে ছবিটা আঁকতে হবে, ছবিটা ভালো আঁকবি। এরকম ভাবে এই ছবিটা আঁকার জন্য সময় নষ্ট করে লাভ নেই, প্রথমে একদম পুরোটাই স্টেটমেন্ট লিখ। কোনো একটি গতিশীল প্রবাহীর, কোনো একটি গতিশীল প্রবাহীর প্রবাহিত তরল বা গ্যাসকে, প্রবাহিত তরল বা গ্যাসকে, প্রবাহিত তরল বা গ্যাসকে কতগুলি লেয়ারে, লেয়ার নয়, কতগুলি স্তরে ভাগ করা যেতে পারে। ঠিক আছে, প্রতিটি স্তরের অপর স্তর বা তলের সাথে, অপর স্তর বা স্তর, অপর স্তর বা তলের সাথে, অপর স্তর বা তলের সাথে, এই ইকুয়েশনটা লিখ, তোমাকে বলছি, অপর স্তর বা তলের সাথে সমস্পর্শ তলের ক্ষেত্রফল, কোনটা কি ফিজিক্যাল কোয়ান্টিটি সেগুলো লিখ। সমস্পর্শ তলের ক্ষেত্রফল এ এবং বিভিন্ন লেয়ারের অবস্থান অনুযায়ী, বিভিন্ন লেয়ারের অবস্থান অনুযায়ী গতিবেগের নতিমাত্রা, বিভিন্ন লেয়ারের অবস্থান অনুযায়ী গতিবেগের নতিমাত্রা, গতিবেগের নতিমাত্রা কি বলতো? গতিবেগের নতিমাত্রা, হ্যাঁ, গতিবেগের নতিমাত্রা, গতিবেগের নতিমাত্রা ডিভি বাই ডিএক্স হলে, গতিবেগের নতিমাত্রা ডিভি বাই ডিএক্স হলে, গতিবেগের নতিমাত্রা ডিভি বাই ডিএক্স হলে নিউটনের সূত্রের অনুসারে, নিউটনের সূত্র অনুসারে ওই চ্যাপ্টারটা ভিসকোসিটিটা বলতো, নিউটনের সূত্র অনুসারে সান্দ্রতাজনিত বল, নিউটনের সূত্র অনুসারে সান্দ্রতাজনিত বল F, ঠিক আছে, প্রপোর্শনাল টু A আর নিচে প্রপোর্শনাল টু ডিভি বাই ডিএক্স। ছবি যেগুলো আঁকা আছে সেই ছবিগুলো কিন্তু আঁকবি। এটা ভেলোসিটি প্রোফাইল, এটার বাংলা বলা হয়, এটা একটা ভেলোসিটি প্রোফাইল, বাংলাতে কি বলে, বেগের ভেলোসিটি প্রোফাইল বলা হয়, মানে বেগের লেখচিত্র, এটা এক্স্যাক্টলি কোনো একটা হতে পারবে। ঠিক আছে, তো লিখে নে ওটা, বলছি আমি তারপর। স্যার কি বললো তোর ডিভি বাই ডিএক্স, তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু এ ডিভি বাই ডিএক্স লিখেছিস তো? এ ডিভি বাই ডিএক্স লিখেছিস তো? তাহলে এ ডিভি বাই ডিএক্স লেখার পরে তোর এ ডিভি বাই ডিএক্স লেখার পর তারপরে সমানুপাতিক ধ্রুবকটা লিখ, এফ ইজ ইকুয়াল টু ইটা, ইটা ডিভি বাই ডিএক্স লিখে সমানুপাতিক ধ্রুবক
ধ্রুবককে, এই সমানুপাতিক ধ্রুবককে সান্দ্রতা গুণাঙ্ক বলে, যা তরলের প্রকৃতিকে নির্দেশ করে। মাইনাসও লিখে দিবি। আর এই ঋণাত্মক চিহ্ন গতিশীল তরলটির উপর গতিশীল তরলটির উপর গতিশীল তরলের উপর তরলের গতির অভিমুখে বিপরীত দিকে বাধা বলকে নির্দেশ করে। এটা বাধা বল এই কারণে নির্দেশিত হয়, ঠিক আছে। এরপরে লিখ ইউনিট অ্যান্ড ডাইমেনশন। ডেফিনেশন, ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ ইটা। ইটার একক মাত্রা আর সংখ্যা লিখবে। দেখ, প্রথমত ইটার একক কি হবে? ইটা ইজ ইকুয়াল টু কি হবে? ম্যাগনিটিউড অফ এফ। যেহেতু ঋণাত্মক চিহ্ন আমি এখানে ব্যবহার করেছি, তার জন্য আমি ম্যাগনিটিউড অফ এফ লিখছি, এফটার মান লিখছি, তাহলে আর নেগেটিভ চিহ্নটা লেখার দরকার হবে না। ই ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিএক্সটা কমন, ঠিক আছে। তো এইটা হচ্ছে ইটা, ঠিক আছে। আমি মড নিলাম, কারণ হচ্ছে যে এই জায়গাটা তো নেগেটিভ আসতে পারে, এই জায়গাটা তো নেগেটিভ আসতে পারে। নেগেটিভ কেন আসতে পারে? যে এইখানে আমি যদি এই নিচের দিক থেকে গেছি, মনে কর যদি উপর দিক থেকে আসি, তাহলে তো আমার দিকটা কমবে। তো সেক্ষেত্রে আর কি, তো আমি দুটো জায়গাতে নেগেটিভ সাইনটাকে অমিট করার জন্য মড নিয়েছি। শুধু এটার মানকে প্রকাশ করবো, এটার সংখ্যা লিখবো আমি। কিরকম ভাবে সংখ্যাটা হবে? দেখ, যখন when a is equal to 1, dv by dx is equal to 1, then কি হবে? এটা is equal to f। এটাকে ভাষাতে বলবো a is equal to 1 মানে কি? তাহলে একক স্পর্শতলের ক্ষেত্রফলে, তাই তো। তাহলে কোন স্তরের একক স্পর্শতলের ক্ষেত্রফল, একক স্পর্শতলের ক্ষেত্রফলটা কার? লেয়ারের তো। তাহলে কোন স্তরের একক স্পর্শতলের ক্ষেত্রফলে এবং একক গতিবেগের নতিমাত্রায় যে বাধা বল কাজ করে, তাকে বলা হয় ওই তরলের। বুঝতে পেরেছিস? এটাই তো ডেফিনেশন হবে, এটাই তো সংজ্ঞা হবে নাকি? তাহলে লিখেন প্রথমত এইটা লিখ। For unit contact area and unit velocity gradient, the viscous force acting on the layer is called coefficient of viscosity, তাই তো। তাহলে একক স্পর্শতলের ক্ষেত্রফলে একক গতিবেগের নতিমাত্রায়, একক স্পর্শতলের ক্ষেত্রফলে একক গতিবেগের নতিমাত্রায় যে বাধা বল কাজ করে, তাকে বলা হয়, যে বাধা বল কাজ করে তাকে বলা হয়, কি বলা হয়? সান্দ্রতা গুণাঙ্ক। ঠিক আছে, তাকে বলা হয় কি? সান্দ্রতা গুণাঙ্ক, বলা হয় সান্দ্রতা গুণাঙ্ক। হচ্ছে তো। এরপর দেখ, এটা হলো ডেফিনেশন।
ঠিক আছে, এবারে এইটার একক কি হবে, এই দিকটা বুঝছি। একক কি হবে বল, একক কি হবে? বলে দেখ ওইদিকে বলের একক, তাহলে বলের একক মানে নিউটন লিখলে ইউনিট লিখছি, তাই তো? নিউটন লিখলাম, এটা কি লিখো? মিটার স্কয়ার। আর এটা কি? ত্বরণ নয় বাবা, এটা মিটার পার সেকেন্ড। আর নিচে কি আছে? নিচে আরেকটা মিটার আছে, সেকেন্ড নাই যে ত্বরণ হবে। dx আছে, t তাই তো? dv বাই dx কি হবে? মিটার পার সেকেন্ড আর একটা মিটার। তাহলে কি হলো, এটা মিটার আর মিটার কেটে গেল, সেকেন্ডটা উপরে গুণ হয়ে যাবে। তাহলে এটা কি হবে? নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, তাই তো? এখানে দেখ এটা কি হচ্ছে, এটা এফটা কি? এফটা হচ্ছে নিউটন। এটা কি? এটা কি? বেগ। বেগ মানে মিটার পার সেকেন্ড। বেগ তো, বেগের একক কি? মিটার পার সেকেন্ড। আর এটা কি? dx তো ত্বরণ কোথায়? dx সরণ। তাহলে কি হবে এটা? মিটার। এটা একক কি হবে বল? মিটার। তাহলে মিটার পার সেকেন্ড, নিচে আরেকটা মিটার। তাহলে এটা ছবিটা কি রকম? মিটার পার সেকেন্ড, নিচে আরেকটা মিটার। এই মিটার আর মিটার কেটে যাবে। এই সেকেন্ডটা নিচে আছে, এটা উপরে উঠবে। এই সেকেন্ডটা তো 1/2 আছে, তাহলে এটা কি হয়ে যাবে? উপরে উঠবে। তাহলে নিউটনের সাথে সেকেন্ড গুণ হয়ে যাবে। নিচে কে আছে? তাহলে মিটার টু দি পাওয়ার, বুঝতে পারলি? ঠিক আছে, এই পুরো জিনিসটাকে বলা হয় ডেকাপয়েজ। এই পুরো জিনিসটাকে বলা হয় ডেকাপয়েজ এসআই পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতিতে এই পুরো সিস্টেমটা কি হবে বল? নিউটনের জায়গায় ডাইন, এটা তো সেকেন্ডেই থাকবে সময়। এটা কি হবে? সেন্টিমিটার টু দি পাওয়ার। এইটাকে বলা হয় পয়েজ। ওটা যেমন ডেকাপয়েজ, এটা হচ্ছে পয়েজ। ঠিক আছে, তাই ডেকাপয়েজ আর পয়েজের মধ্যে রিলেশন কি হবে বল? দেখ, 1 ডেকাপয়েজ দেখলে আগে সব দেখলে, নিউটনটাকে যখন আমি ডাইনে করব, 1 ডেকাপয়েজ সমান কি? 1 নিউটন ইন্টু সেকেন্ড ইন্টু মিটার টু দি পাওয়ার -2। এগুলো সব আমি সিজিএস এ করছি। 1 নিউটন সমান কত ডাইন লিখবো? 10 টু দি পাওয়ার 5 ডাইন। এটা সেকেন্ড হলো। 1 মিটার সমান কত সেন্টিমিটার লিখবো? 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100। 100 মানে 10 স্কয়ার। 100 মানে কি? 10 স্কয়ার। তাহলে এটা কি হবে? এটা 10 টু দি পাওয়ার -4। -2 আছে তো, তাহলে কি আসবে? -4। মিটার স্কয়ারটা নিচে আছে, তাই 10 টু দি পাওয়ার 4টা কি আসবে? নিচে। তাই 10 টু দি পাওয়ার 4টা যদি নিচে আসে মানে উপরে লেখা মানে 10 টু দি পাওয়ার -4 লিখবো। তাহলে এটা -4, এটা 5, তাহলে এটা কি হয়ে যাবে? 10 ডাইন সেকেন্ড সেন্টিমিটার স্কয়ার। এটা কি? পয়েজ। তাহলে 1 ডেকাপয়েজ সমান কি হয়ে গেল? এটা হচ্ছে ডেকাপয়েজ আর পয়েজের মধ্যে। ঠিক আছে, ডাইমেনশন কি হবে? এটা ফোর্সের ডাইমেনশন। এটা থেকে ফোর্সের ডাইমেনশন L T টু দি পাওয়ার, এটা কিসের? মিটার স্কয়ার। মিটার স্কয়ার মানে L স্কয়ার। এটা কি লিখবো? L ডিভাইডেড বাই T, আর একটা L। তাহলে দেখ, এটা কেটে গেল, এই টিটা উপরে উঠছে, এই L স্কয়ারটা উপরে উঠা মানে L টু দি পাওয়ার বুঝতে পারছিস? তাই ডাইমেনশন হলো L টু দি পাওয়ার -1 T টু দি পাওয়ার -1। ক্যালকুলেট কর কি হচ্ছে ডাইমেনশন। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে এটা হচ্ছে ডাইমেনশন। ঠিক আছে তো? ডেকাপয়েজ, পয়েজ আর এটা, তাহলে এটা সমস্ত কিছু হয়ে গেছে, বোঝা গেছে তো? একক আর মাত্রা লিখে নিয়েছিস? তাহলে লিখেছিস তো? নেক্সট লিখ নিউটনিয়ান লিকুইড আর নন নিউটনিয়ান লিকুইড, মানে নিউটনীয় তরল এবং অনিউটনীয় তরল।
বা এটা আলাদা হেডিং না করলেও চলতো, এটা লিখে আলাদা করে কোনো ইয়ে করার দরকার নেই। যে সমস্ত তরল নিউটনের সান্দ্রতা জনিত এই সূত্র, নিউটনের সান্দ্রতা জনিত এই সূত্র মেনে চলে, নিউটনের সান্দ্রতা জনিত এই সূত্র মেনে চলে, নিউটনের সান্দ্রতা জনিত এই সূত্র মেনে চলে, তাদের তাদের নিউটনীয় তরল বলে। তাদের নিউটনীয় তরল বলে এবং যে সমস্ত তরল এই সূত্র মেনে চলে না তাদের অনিউটনীয় তরল। তো অনিউটনীয় তরলের উদাহরণ কি হবে? নিউটনীয় তরল এমনি উদাহরণ লিখে যায়, স্বাভাবিক সমস্ত তরলই নিউটনীয় তরল। স্বাভাবিক যে তরলগুলো সবগুলো নিউটনীয় তরল। আর অনিউটনীয় তরলের উদাহরণ হচ্ছে যেগুলো মিক্সড অফ মলিকুল আছে। মিক্সড অফ মলিকুল মানে কি বলতে, একই ধরনের মলিকুল নয়। একই ধরনের মলিকুল নয় এরকম কি হতে পারে? যেমন ধর এনিম্যাল ব্লাড, যে কোনো হিউম্যান ব্লাড বা যে কোনো অ্যানিম্যাল ব্লাড, অ্যানিম্যাল ব্লাডের মধ্যে কি বিভিন্ন কম্পোজিশনস আছে। তাহলে ব্লাডের মধ্যে যখন বিভিন্ন কম্পোজিশনস আছে তাদের মধ্যে অ্যাট্রাকশনাল ফোর্সটা একই রকম থাকবে না, তাই তো? কারোর হিমোগ্লোবিন বেশি আছে, হিমোগ্লোবিন বেশি, কারোর হয়তো আরও যে সমস্ত মলিকুলগুলো আছে আর কি, মানে যে সমস্ত ব্লাডের যে কম্পোজিশনসগুলো আছে, কম্পোজিশনসগুলো তো ভ্যারি করছে। তাহলে কম্পোজিশনসগুলো ভ্যারি করছে, কম্পোজিশনসগুলো একই রকমভাবে মিশে নেই, তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকশনাল ফোর্সটাও একই রকম হবে নেই। অ্যাট্রাকশনাল ফোর্সটা যখন একই রকম হবে নেই, তখন আমি এটাকে একটা পার্টিকুলার কনস্ট্যান্ট দিয়েও রিপ্রেজেন্ট করতে পারবো না, ঠিক আছে? তখন ভিসকসিটি কোফিসিয়েন্টকে আমি একটা পার্টিকুলার দিয়ে বোঝাই, এই সূত্রটা তো তখন ঠিকঠাকভাবে মানবে না। যেমন ধর পেন্ট, রং, যে পেন্ট, ওয়াল পেন্টে কি এক ধরনের জিনিস, যে ওয়াল পেন্ট মেশানো যদি দেখিস, দেখবি যে ওরা একটি ধরনের জিনিস মেশায় না, 4-5 রকমের জিনিস মেশানোর পরে তারপর তেল মেশাচ্ছে, আরও কিছু হয়তো ওয়াটার কম্পোজিশন আছে, কিছু হয়তো অন্য ডিফারেন্ট মলিকুল কম্পোজিশন আছে, তারপরে কালারটা তৈরি করছে। তাহলে একটা মিক্সড অফ মলিকুল, মিক্সড অফ মলিকুল যেখানেই হবে সেই জায়গাগুলোতে কিন্তু সান্দ্রতাজনিত বলটাকে ঠিকভাবে বলে সবগুলোই মিক্সড আছে, কিন্তু তাহলেও যদি মিক্সডের পরিমাণটা খুব বেশি হয়, যদি কোনো একটা জায়গায় মনে করো একটা সরষের তেলের সাথে অন্য কিছু হয়তো মিশে আছে, 90% সরষের তেলের মলিকুল আছে, 10% ডিফারেন্ট কিছু আছে, তাহলে সেখানে হয়তো এই সূত্রটা ঠিক আছে মোটামুটি। কিন্তু যদি মনে কর একটা কোনো একটা তরলে হয়তো 30% এই তরল আছে, 30% অন্য একটা তরল আছে, 40% অন্য একটা তরল আছে, তাহলে কিন্তু সেখানে এই সান্দ্রতাজনিত সূত্রটা ঠিকঠাকভাবে মেনে চলবে না। মিক্সড অফ মলিকুল যেখানে আছে, তাহলে অনিউটনীয় তরলের সব থেকে বেটার এক্সাম্পল হচ্ছে পেন্ট, হিউম্যান মানে অ্যানিম্যাল ব্লাড। পেন্ট আর অ্যানিম্যাল ব্লাড এই দুটো হচ্ছে সব থেকে ভালো এক্সাম্পল, যেখানে কিন্তু সান্দ্রতাজনিত বল সংক্রান্ত এই সূত্র ওরা মেনে চলে না, যেগুলোকে অনিউটনীয় তরলের নিয়ম হিসাবে আমি ধরতে পারি, ঠিক আছে? নন নিউটনীয় লিকুইড, ঠিক আছে? তো এবারে দেখ, এবারে একটা ম্যাথামেটিক্যাল কোশ্চেন, একটা এক্সাম্পল হয় কিরকম ধরনের ভাবে এই সূত্রটা ব্যবহৃত হয়। মনে কর এরকম কিছু একটা অঙ্ক দেখ, মনে কর দেখ, মনে কর একটা স্টিল ওয়াটার, স্থির জল, তো এই স্টিল ওয়াটারে, স্থির জলের মধ্যে একটা নৌকো প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? স্থির জলের মধ্যে একটা নৌকো প্রবাহিত হচ্ছে, এটা একটা স্টিল ওয়াটার, স্টিল ওয়াটার, এটা হচ্ছে ওয়াটারের ওই নদীটার নিচের সারফেসটা, এই ডেপথটা হচ্ছে
ডি, ঠিক আছে? তো এইটার মধ্যে একটা নৌকো প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? তো আমি ধরছি নৌকোটার স্পিড হচ্ছে, ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট, কিছু একটা ভেলোসিটি নিয়ে, ভি নট ভেলোসিটি নিয়ে প্রবাহিত হচ্ছে, ভেলোসিটিটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? তো এখানে আমি ধরে নিচ্ছি যে এই নৌকোটার মধ্যে অনলি ফ্রিকশনাল ফোর্স মানে সান্দ্রতাজনিত বাধা বল নৌকোটার মধ্যে কাজ করছে। আদার্স কোনো বলও থাকতে পারে, হাওয়াও দিতে পারে, জল প্রবাহিত হতে পারে, অন্য কিছু কোনো বল নেই, যা আছে সান্দ্রতাজনিত বাধা বল। ক্লিয়ার? তো এখন প্রশ্নটা হচ্ছে যে এই সান্দ্রতাজনিত বাধা বলের সমীকরণটা কি হবে, বা এই সান্দ্রতাজনিত বাধা বলের ধরুন ওই যে বলটা কাজ করছে, মানে এই যে ইয়েটা কাজ করছে, এই যে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এই কনস্ট্যান্ট ভেলোসিটির মানটাই বা কত হবে, এরকম ধরনের কিছু একটা কোশ্চেন, ঠিক আছে? তাহলে লিখ প্রথমে, লিখ একটি স্থির জলাশয়ে, একটি স্থির জলাশয়ে, একটি স্থির জলাশয়ে একটি নৌকো ভি নট স্থির বেগে, ভি নট স্থির বেগে গতিশীল। নৌকো এবং জলের সমস্পর্শ তলের ক্ষেত্রফল, এই কন্ট্যাক্ট এরিয়াও গিভেন, ঠিক আছে? কন্ট্যাক্ট এরিয়া বিটুইন দ্য বোট অ্যান্ড দ্য ওয়াটার অলসো গিভেন ইজ দে, সমস্পর্শ তলের ক্ষেত্রফল and depth of the river given, ঠিক আছে? এবং নদীর তলদেশের গভীরতা ক্ষেত্রফল a, সমস্ত ক্ষেত্রফল a, এবং নদীর তলদেশের গভীরতা তলদেশের গভীরতা এটাও হচ্ছে গিভেন, তলদেশের গভীরতা হচ্ছে d, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে নৌকোটিকে চালানোর জন্য কত বলের প্রয়োজন হবে, নৌকোটিকে চালানোর জন্য কত বলের প্রয়োজন হবে, এটা হচ্ছে প্রশ্ন। নৌকোটিকে চালানোর জন্য কত বলের প্রয়োজন হবে, ঠিক আছে? তো দেখ, তাহলে এখানে নৌকোটা চালাচ্ছে মানে কি, সেই দাঁড় টানছে, তো যে দাঁড় টানছে সেখানে দাঁড় টানছে, এরকম ভাবে দাঁড়টা এরকম ভাবে একটা বল প্রয়োগ করছে, এই যে বলটা প্রয়োগ করছে, এই বলটা আমি ধরছি, মনে কর এটার উপরে যে অ্যাপ্লাইড ফোর্সটাকে আমি কি ধরে নিচ্ছি, অ্যাপ্লাইড ফোর্সটা হচ্ছে এফ, যে ফোর্সটাকে অ্যাপ্লাই করা হয়েছে। এবং এইখানে এটার উপরে যে বাধা বলটা কাজ করছে, এইদিকে যে বল কাজ করছে বলে, মানে এইদিকে জলটা উপরে বল প্রয়োগ করছে বলে এইদিক উপর অ্যাপ্লাইড ফোর্সটা, আর বাধা বলটা কোন দিকে কাজ করছে, যদি নৌকাটা এইদিকে যায় তাহলে বাধা বলটা কোন দিকে কাজ করবে, এটা হচ্ছে এইদিকে, এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, মানে ভিসকাস ফোর্স, ভিসকাস ফোর্সকে আমি এফই করছি, ঠিক আছে? তাহলে প্রযুক্ত বল এইদিকে, আর সান্দ্রতাজনিত বল তার যেদিকে গতিশীল তরলটা তার বিপরীত দিকে, তাহলে সান্দ্রতাজনিত বল। তাহলে এই দুটো বলের রেজাল্টেন্ট মানে লব্ধি, যেহেতু এটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, এই দুটো বলের লব্ধি সমান মাস ইনটু অ্যাক্সিলারেশন হওয়া উচিত। তো তাহলে যেহেতু এটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এটার অ্যাক্সিলারেশন কি হবে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, তো বেগটা তো ধ্রুবক, বেগটা যদি ধ্রুবক হয়, বেগটা যদি কনস্ট্যান্ট হয়, ত্বরণ কত হবে, ত্বরণ তো বেগের পরিবর্তনের হার, তাহলে বেগ তো পরিবর্তন হচ্ছে না, তাহলে ত্বরণ যদি শূন্য হয়, তাহলে এম ইন্টু শূন্য যদি হয় তাহলে শূন্য হবে। তাহলে সান্দ্রতাজনিত বলটা কি হবে, অ্যাপ্লাইড ফোর্সের সাথে সমান সমান পরিমাণ, যতটা সান্দ্রতাজনিত বল কাজ করছে তার সমান পরিমাণ বল দিতে হবে। তাহলে দেখ, সান্দ্রতাজনিত বলের রাশিমালা কি হবে, আমরা সান্দ্রতাজনিত বলের রাশিমালা আমরা জানি কি, ইটা এ ডিভি বাই, তাহলে এখানে তো ইটা দিয়ে তো কোনো চিন্তা নেই, এটা তো এটাই থাকলো,
এ কন্ট্যাক্ট এরিয়া ওটা দেওয়া থাকবে, জলের ইটাটা আমার বলা হলো না, জলের সান্দ্রতা গুণাঙ্ক এটা দেওয়া থাকবে, ওটা গিভেন, ঠিক আছে, জলের সান্দ্রতা গুণাঙ্ক। তো কন্ট্যাক্ট এরিয়া হলো এ, ডিভিটা কি হবে, এই জায়গায় যে তলদেশে জলের তলদেশের যে বেগটা সেটা তো ভিতর, জলের তলদেশের বেগটা ভিতর, আর একদম যে মলিকুলগুলো এখানে নিচে ডেপথে আছে সেই মলিকুলগুলোর ভেলোসিটি ধরে নিতে হবে 0, ঠিক আছে, কোনো বেগের মধ্যে নেই। তাহলে এখানে বেগের পরিবর্তনটা কত, বেগের পরিবর্তনটা ইন প্লেস অফ ডিভি, বেগের পরিবর্তন আমি কি লিখতে পারি v1 মাইনাস v2, আর dx মানে কি x1 মাইনাস x2। তাহলে বেগের পরিবর্তনটা এখানে কি হবে, বেগের পরিবর্তনটা এখানে যেটা হবে সেটা হচ্ছে এটা তো থাকলো a হলো, আর এটা হচ্ছে এটা হবে v0, আর v2টা কত 0, এই জায়গাটায় কোনো বেগ নেই, এই জায়গাটায় বেগ হচ্ছে v0, আর এই জায়গাটায় কোনো বেগ নেই। আর কত, এটা ডেপথটা কত, dx-টা কত হবে তাহলে, বা x-টা কত হবে, নিচেরটা কত হবে d মাইনাস 0, মানে এটা এটা dx-টা হচ্ছে এটা একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, এটা এরকম করার দরকার নেই, এখানে বেগের পরিবর্তনটা v0 আর dx এর জায়গায় হবে d, বেগের পরিবর্তনটা উপরে v0 নিচে 0, তাহলে পরিবর্তনটা হচ্ছে v0 আর নিচে 0 উপরে d, নিচে 0 উপরে d বা dx, দূরত্বটা হচ্ছে যে দূরত্বের মধ্যে বেগের পরিবর্তনটা v0 হয়েছে সেই দূরত্বটা হচ্ছে d, তাহলে dx এর জায়গায় d, তাহলে এটা কি লিখতে পারি v0 ডিভাইডেড বাই d, তাহলে আমার অ্যাপ্লাইড ফোর্সের রাশিমালাটা হয়ে গেল থিটা a v0 ডিভাইডেড বাই d। এবার যদি v0 বের করতে বলতো বলবো তাহলে এটা f ইন্টু d ডিভাইডেড বাই এটা ইন্টু a হতো, এইরকম ভাবে এই অঙ্কগুলো করতে হয় যদি শুধুমাত্র ফ্রিকশন এন্ড ফোর্স হিসাবে সান্দ্রতাজনিত বলটাই শুধুমাত্র কাজ করে, ঠিক আছে। যেমন ধর আরেকটা অঙ্ক দেখ এরকম ধরনের, মনে কর এটা একটা ফ্লোর আছে, তল আছে, এই তলটার উপরে একটা সরষের তেল ঢালা আছে, ঠিক আছে, এই তলটার উপর সরষের তেল ঢালা আছে, মানে এরকম একটা লেয়ার আছে, এরকম একটা লেয়ার আছে, ঠিক আছে, এই লেয়ারটার উপরে কি আছে, এই লেয়ারটার উপরে এখানে একটা মনে কর কাঁচের স্ল্যাব, একটা গ্লাস স্ল্যাব আছে বা একটা কাঠের স্ল্যাব আছে, যে কোনো কিছু একটা কাঠের স্ল্যাব বা কাঁচের স্ল্যাব আলাদা আলাদা মনে করা আছে, ঠিক আছে। এবার এইটার উপর আমি এইদিকে ঠেলার চেষ্টা করছি, ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে যে ওইদিকে আমি ঠেলার চেষ্টা করছি যে কতটা বল দিয়ে, মানে কতটা মিনিমাম বল লাগবে ওই কাঁচের স্ল্যাবটাকে ঠেলার জন্য। তো এখানে কি হবে, জলের উপরে যখনই তেলের উপরে কাঁচের স্ল্যাবটা দিবি তখন ওই কাঁচের স্ল্যাবটা চিপকে যাবে, চিটে যাবে, স্বাভাবিক প্রকৃতি কি হবে, চিটে যায়। তো এটা একটা কাঁচের প্লেট আছে, এটার উপর তেল দিয়ে দিলি, দিয়ে আরেকটা কাঁচের প্লেট দিয়ে দিলি, কাঁচের প্লেটে কি হবে, তারপরে তুই ঠেলার চেষ্টা করছিস, বল বেশি লাগে। তাহলে ওখানে কি, ওখানে সান্দ্রতাজনিত বল কাজ করবে ওই লেয়ারটার উপরে, ওই তেলের লেয়ারটা, তেলের জায়গায় যদি জল থাকে তাহলে কম চিপকে হবে, সেখানেও সান্দ্রতাজনিত বল কাজ করবে। তো সান্দ্রতাজনিত বলটা কতটা সেটা তোকে বের করতে বলছি, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে এরকম, তুই ধরে নে লিখ এরকম, লিখ 2 মিটার বাহু বিশিষ্ট, পরে লিখি দাঁড়া, 2 মিটার বাহু বিশিষ্ট একটি কাঁচের স্ল্যাবের উপর, না সরি, একটি কাঁচের স্ল্যাবকে 0.1 সেন্টিমিটার, 0.1 সেন্টিমিটার থিকনেস মানে কি, হ্যাঁ পুরু, হ্যাঁ 0.1 সেন্টিমিটার পুরু ইটা সান্দ্রতাঙ্ক বিশিষ্ট একটি, ইটাটা একটু ইটার মতো করে লেখো বুঝলে, ওইরকম করে ইটা করো না, ইটা হচ্ছে এন, ইটা মানে হচ্ছে এন যেমন এন লিখতে জানো তো, এনের এই নিচটা একটু বাড়ি করে এরকম একটা হুক করো, এটাটা কিচ্ছু না, এটা হচ্ছে কমপ্লিট একটা এন, এটা হচ্ছে একটা এর নিচটা একটু বেড়ে যাবে, নিচটা একটু বেড়ে পরে এরকম একটা হুক হবে, ঠিক আছে, এটা হচ্ছে এটা কিন্তু প্রপার নোটেশন।
তাহলে কি হচ্ছে, এটা সাধ্যতাপ বিশিষ্ট একটি তেলের স্তরের উপর, একটি তেলের স্তরের উপর তেলের স্তরের উপর স্তরের উপর আটকে আছে। তাহলে তাহলে ওই কাচের স্ল্যাবটিকে বা ওই স্ল্যাবটিকে ধরেলে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করার জন্য কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? ঠিক আছে, এটা গ্লাস স্ল্যাব, এরকম একটা সারফেস আছে, এই সারফেসের উপরে একটা কয়েল আছে, এখানে একটা গ্লাস স্ল্যাব আছে, সেই গ্লাস স্ল্যাবটাকে এরকম ভাবে 2 মিটার পার সেকেন্ডে গতিশীল করার চেষ্টা করছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে। ঠিক আছে, দ্য থিকনেস অফ দ্য গ্লাস স্ল্যাব অ্যান্ড দ্য সারফেস লেয়ার ইন বিটুইন দ্য থিকনেস অফ দ্য গ্লাস স্ল্যাব অ্যান্ড দ্য সারফেস হচ্ছে তোর ওই ওয়েল অফ থিকনেস 0.1 সেন্টিমিটার। ঠিক আছে, যে লেয়ারটা আছে ইন বিটুইন দ্য গ্লাস স্ল্যাব অ্যান্ড দ্য সারফেস সেটা হচ্ছে 0.1 সেন্টিমিটার। ঠিক আছে, তো তাহলে এখানে এফ এর ভ্যালুটা তোকে বের করতে হবে। কি হবে? ওই একই ফর্মুলা, এফ ইজ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই টিএস। ঠিক আছে, তাহলে এখানে দেখ, এটা তো আমার আলাদা করে ভ্যালু দেওয়া নেই, যদি এত ডেকা পয়েস বা পয়েস দেওয়া থাকতো সেটা বসিয়ে দিলেও হতো, এটার ভ্যালুটা আমি এটাই বলে দিয়েছি। এখানে কন্ট্যাক্ট এরিয়াটা কত হবে? বাহুগুলো 2 করে বলেছি, তাহলে কন্ট্যাক্ট এরিয়াটা হচ্ছে 4 মিটার। এখানে ডিভিটা কত, ভেলোসিটিটা আমি বলেছি 2 মিটার, মানে উপরে গ্লাস স্ল্যাবটা 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, আর নিচের স্তরটা তো রেস্টে আছে। তুই ভাব, একটা মেঝের উপরে তেল পড়ে আছে, তেলটার উপরে কাঁচের স্ল্যাবটা দেওয়া আছে,